সংসারের কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, তাই একটুও সময় নষ্ট না করে কাজগুলো গুছিয়ে করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 8টার মতো, আর এখন এই যে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ছিল মঙ্গলবার, আর ঘড়িতে সময় বললামই তো 8টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই এই যে দেখো আমি বেটুর জন্য খাবার বসাচ্ছি। তো আজকে বেটুকে ভাবলাম চিড়ে দেবো। তো প্রথমে দুটিখানে চিড়ে নিয়েছি, আর এখন এটাকে ভালোভাবে জল পাল্টি আমি কিন্তু 2-3 বার মতন ধুয়ে নিয়েছি। এরপর একটু জল দিয়ে ভিজতে দেবো। এরপর দেখে মনে হচ্ছে না পরিমাণটা অনেকটাই কম? হ্যাঁ গো, পরিমাণটা অনেকটাই কম, কারণ ওই কোটিখানি চিড়েও যখন আবার করবো না, খাবারটা যখন পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে যাবে, তখন দেখবো ওই কোটুকুখানি চিড়েও অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, এই দিকটাতে ওই চিড়েটাকে ভিজিয়ে দেওয়ার পর এখন চলে এসেছি আমি আমার বেডরুমে। যে দেখো একটু তেল মাসাজ করছি, কারণ অনেক দিন হলো আমি মাথায় সেরকমভাবে তেল নিইনি। আর এই যে দেখো তেল না নেওয়ার কারণে চুলের অবস্থা দেখো পুরো একদম কি বলবো, জটা পাকিয়ে গেছে, মানে এরকম চুলের অবস্থা হয়ে গেছে। কারণ এখনও ফাল্গুন মাস চলছে, আর আমাদের মতো এখনও অবধি শ্যাম্পু করতে নেই। ওই জন্য কিন্তু আমি অনেক দিন, আমার আবার এটা খুব বাজে অভ্যাস, অনেক দিন আমি তেল না নিয়েও থাকতে পারি না, আর চুলেতে অনেক দিন তেল লাগিয়েও থাকতে পারি না। তো ওই কারণে মানে সেই মাঝামাঝি করে নিব ভাবছি, তো আর পারছি না। দেখলাম যে চুলটা এত পরিমাণ জট লেগে গেছে যে এই চুল আমি ছাড়াতে পারবো না। এমনকি জানো তো, এই চুলটা তেল নিয়েছি, তো তেল নেওয়ার পরও কিন্তু আমি ভালোভাবে কিন্তু জটাটা ছাড়াতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে জটা লেগে গেছে। এতটাই জটা লেগেছে যে লাস্টে আমাকে শাশুড়ি মায়ের হেল্প নিতে হয়েছে। তারপর কিন্তু আমি চুলটাকে পুরোটা ছাড়িয়ে উঠতে পেরেছি, না হলে আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না। প্রচুর পরিমাণে আমার চুলের গোড়াগুলো না ব্যথা করছিল। তো যাই হোক, চুল টুল আঁচাড়ে এখন দেখো বসে পড়েছি কিন্তু মুড়ি খেতে। তো আজকে রোজকার মতো হয়েছিল এই যে দেখো আলু চচ্চড়ি, তো সেটা দিয়ে আজকে কিন্তু মুড়ি খাবারটা কমপ্লিট করেছিলাম। তো এইদিকে দেখো লাল লাল কিন্তু আলু চচ্চড়ি হয়েছিল, দেখে মনে হচ্ছে একদম আলুর ঝোল, কিন্তু না গো, এটা আলু চচ্চড়ি। আর এইদিকে ছিল তো প্রত্যেক দিনের মতনই, মানে এই যে মূলো, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, এগুলো তো থাকবে রোজই। আর এদিকে তো ছিল মুড়ি, তো সবার জন্য মা কিন্তু মুড়ি বেড়ে দিয়েছিল। আর এদিকটাতে তারপর আমি খাওয়া দাওয়া করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে দুটো কড়াই করে রান্না করছি। প্রথমে এই যে দেখো ছোট কড়াইটাই করে করছি আলু পোস্ত। প্রথমে জিরা ফোড়ন দিয়ে, তারপর আজকে করছি হচ্ছে ঝিঙা আর আলু দিয়ে, দু রকম দিয়ে পোস্ত। তো সেই কারণে জিরা ফোড়ন দিয়ে তারপর আলু ঝিঙা একটুখানি ভাজার পরে এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর ওইদিকে আর কি পোস্তটা চাপিয়েছি, আর এইদিকে চাপিয়েছি কিন্তু হচ্ছে সোয়াবিনের তরকারি। কিন্তু সোয়াবিনের তরকারি এখনও কিছুই হয়নি, শুধুমাত্র এখন সোয়াবিনগুলো ভাজা চলছে। এরপরে আবার আলুগুলো ভাজা হবে, তারপরে কিন্তু মশলা করব, তারপরে কিন্তু হচ্ছে ঝোল হবে। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে আলুগুলো রয়েছে। আলুগুলো মাকে বলেছিলাম আজকে একটু লম্বা লম্বা করে কাটতে। অন্য দিন তো ছোট করে গোল করে কাটা হয়, কিন্তু আজকে একটু লম্বা লম্বা করে কাটতে বলেছিলাম, কারণ প্রত্যেক দিন একই রকম আর কি ভালো লাগেনি, মানে অন্য কয়েকবার একটু অন্য অন্য রকমের খেতে ইচ্ছা হয়, তো ওই জন্য। আর এই দিকটাতে দেখো মানে আদা রসুনের অবস্থা দেখো, জাস্ট একটুখানি আর কি আদা রসুন বাটা আছে। তো মাকে বললাম ওটাতেই আজকে কাজ চালিয়ে নেব, কালকে আবার তুমি আরও নতুন করে আদা রসুন ছুলে রাখবে, তো নতুন করে কিন্তু পেস্ট হবে। আর এই দিকটাতে দেখো আলুগুলো কিন্তু এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটাতে আমি জলদি করে কিন্তু মশলাটাও করতে দিয়ে দিয়েছি, কারণ 12টা বাজতে চললে এখনও অবধি রান্নার কোথাও কিছু নেই, ওই জন্য। তো এই দিকটাতে মশলাটা ভাজার জন্য প্রথমে তো পেঁয়াজটাকে ভাজতে হবে লাল লাল করে। তো আলুটাকে ভাজার পরে যেটুকুখানি তেল ছিল, ওইটুকু তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। আর এই দিকটাতে এই যে আলু পোস্তর মধ্যে জল ঢেলেছি, তো এটা এখন আলু আর ঝিঙে জল মানে সিদ্ধ হওয়া তক্ক কিন্তু অপেক্ষা করছি। তো পেঁয়াজটা ভাজা হলে যে দেখো টমেটোটা ভেজে রেখে মানে কেটে রেখেছি, ওটাই কিন্তু দিব। আর এদিকটাতে দেখো হচ্ছে আলু পোস্তটা হয়ে যাওয়ার পরে এদিকে একটা ডিমও ভাজতে দিয়ে দিয়েছি, কারণ আমার বরের খাবার সময় হয়ে গেছে। আর এইদিকে দেখো মানে আমি আর অত সময় পাইনি ভিডিওটা পুরো করার, তো সেই কারণে এই যে দেখো একদম সোয়াবিনের ঝোল হয়ে গেছে। তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এখন খুব জলদি করে আমাকে সবজিটা করতে হয়েছে, সেই জন্য আর ক্যামেরা অন অফ করা আমার দ্বারা মাথায় আসেনি, কারণ অনেক হুটোপাটির মধ্যে দিয়ে আমাকে কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করতে হয়েছে। প্রত্যেক দিন এই রান্না করার টাইমটা না আমাকে অনেকটা ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়, প্রায় মানে আধা ঘন্টার মধ্যে যে রান্নাটা কমপ্লিট করতে হয় প্রত্যেকটা দিন কিন্তু এরকম হয়। এখন মনে হয় যে ঘুম থেকে আর একটু সকাল করে উঠবো, আর একটু সকাল করে হয়তো রান্নাটা বসালে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, যেমন হয়ে গেছে কালকের থেকে ঘুম থেকে সকাল করে ওঠার চেষ্টা করব। আর এদিকটাতে আমরাও এখন বসে পড়েছি কিন্তু খেতে, বরবাবু অনেকক্ষণ
এখন খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে আর এখন আমরা 1টা বাজে, তো খেতে বসে পড়েছি। এই যে দেখো ছিল ঝিঙে আলুর পোস্ত আর গরম গরম সোয়াবিনের তরকারি আর ছিল কিন্তু ডিম ভাজা। কর 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 রে, এখন জুতো ধরতে চলে গেলি? তুই বিরাট তো নোংরা ছেলে এইখানটায়। ছি 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 বেটু ছি। দেখতে পেলে আমার ছেলের কাণ্ড, সে মুতে পারে প্রত্যেকবার, মানে যতবার এরকম নিচেতে শুশু করে দেয় ততবার হচ্ছে এরকম মুতে পড়ে হচ্ছে সে এরকম ছট দিবে, মানে লাতা দিবে। তো আমি বারবার তাকে বলি যে আমি লাতা দিয়েছি রে, আমি ঘর মুছেছি, তোকে আর অত উমোদারি করতে হয় না। তো প্রত্যেকবারই ও কিন্তু করে এই জিনিসটাতে, ও কিন্তু খুবই মজা পায়। আর কথায় আছে না, মানে মা বাবা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুক না কেন, ও ঠিক ওই নোংরার দিকে যায়। আমি ওর খাবার দাবার এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই, এমনকি ওর বাসনপত্র গরম জলে করে ফুটাই, তবুও জানো ও হচ্ছে ওর বাপের জুতোগুলো ধরে, মানে কি বলবো, চাটে বা হচ্ছে জুতোগুলো টেনে টেনে ওই জুতো রাখার একটা থেকে টেনে টেনে নিয়ে আসবে। মানে ওর কাণ্ড কারখানা দেখলে সারা দিন পুরো মাথা তক্ক ঘুরে যায়। যাই হোক, এই দিকটাতে দেখো অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালবেলা। আর বরবাবু ডিউটি থেকে এসে তার আবদার, আজকে তাকে একটু অন্যরকমভাবে টিফিন বানিয়ে দিতে হবে। ওই চাউমিন ম্যাগি এসব কিন্তু সে খাবে না, তাই তার মানে অনেকগুলো ব্রেড ছিল আমাদের বাড়িতে, তো ব্রেডগুলো দিয়ে আজকে ব্রেড পকোড়া করতে বলছে। তো প্রথমে তো আমি ব্রেডগুলো খুঁজেই পাচ্ছিলাম না, আর এরকম করে ব্রেড পকোড়া করতে আমার একদমই ইচ্ছা করে না। ওই জন্য আমি মানে কি করে করব বুঝতে পারছিলাম না। প্রথমে এই যে দেখো গোল গোল করে, মানে ওই গ্লাস দিয়ে গোল গোল করে কিন্তু কেটেছিলাম। আর জানো তো, ও নিজেই কিন্তু আজকে আলু সিদ্ধ করতে দিয়েছে। আর আমি তখন একটু বাইরে গিয়েছিলাম, তখন সেই মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছে। আর আমি বাইরে থেকে আসার পর বলছে যে আলু সিদ্ধগুলো দিয়ে পুর বানিয়ে আমাকে আজকে ব্রেড পকোড়া করে দিতে হবে। তো সেই কারণে বলা মাত্রই হচ্ছে এই যে দেখো লেগে পড়েছি কিন্তু আমি একাই করতে। তো প্রথমে গরম আলুগুলো রয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম, এই যা সিটি হয়ে এলো আর আমি তৎক্ষণাৎ আর কি খুলে দিয়েছি সিটিটা একদম জল দিয়ে দিয়ে। আর প্রচণ্ড পরিমাণে আলুগুলো গরম ছিল, যে হাতে করে নিয়ে নিয়ে ছাড়াবো সেরকমটা কিন্তু হচ্ছিল না। আর এগুলো যদি ঠান্ডা করতে রেখে দাও তাহলে আলুগুলোর অবস্থা পুরো 12টা বেজে যাবে, কারণ এখানকার আলু না খুব বিচ্ছিরি, খুব বিচ্ছিরি, মানে খুব বিচ্ছিরি। ওই যে কীরকমই জল জলে মানে হয়ে যায়। আমাদের ওইখানে এখন তো নতুন আলু, খেতেই একটা আলাদা রকম টেস্ট। এখানে আলু তুমি দেখতেই আলু গো, খেতে কিন্তু আলুর একদমও টেস্ট পাবে না, মানে একদম বিচ্ছিরি। আর এই যে দেখো গ্লাসের করে আমি ছানছি, তো পুরো একদম জল জলে এর ব্যাপারটা হয়ে গেছে। তো যাই হোক, মানে আলুগুলোকে একটু ছেনে নেওয়ার পর এইদিকে দুটোখানি লঙ্কা ভাজবো, কারণ প্রথমে লঙ্কা ভাজা দিয়ে আলুটাকে মাখবো, তারপরে আবার আলাদা করে মশলা করব, তারপরে কিন্তু আবার মানে আলুর মশলাটা বানাবো। কারণ এই লঙ্কাটা দেওয়ার মধ্যেও একটা সিক্রেট আছে, কারণ এরকম করে লঙ্কা ভাজা দিলে ঝালটা একটু বেশি লাগে আর টেস্টটা একটু খুব ভালো আসে। তো আমি যখন চপেরও পুর বানাই না, তখন এরকমভাবে আলাদা করে লঙ্কা ভেজে নিই, তারপরে কিন্তু দিই। হয়তো এর মধ্যে আরও কাঁচা লঙ্কা যাবে, কিন্তু এখানকার কাঁচা লঙ্কাও কোনো ঠিক নাই, কারণ কাঁচা লঙ্কাগুলো ঠিকভাবে আর কি ঝাল না, মানে যে ঝালটা আমাদের ওইখানে হয় সেটা কিন্তু নয়। তো সেই কারণে প্রথমে এই যে দেখো একটু লঙ্কা ভেজে নিচ্ছি, আর ওই গরম লঙ্কাগুলোই কিন্তু একটু নুন দিয়ে কিন্তু চটকে নিচ্ছি, কারণ গরম গরম থাকা অবস্থাতে যদি একটু চটকাও তাহলে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু দমড়ে যায়। আর যদি একটুখানি রেখে দাও তখনই মিয়ে যাবে, তখন আর কিন্তু ভালোভাবে চটকানো যাবে না। আর এদিকটাতে দেখো আলুগুলো মানে দেখেই বুঝতে পারছো আমি এই যে মাখছি, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে আলুটার পুরোটা একদম খারাপ গো। একবার মনে হয় দুধ তেড়ে আর এখানকার আলুই খাবো না, কিন্তু আবারও মনে হয় আমরা তো বাঙালি, আমাদের আলু ছাড়া তো কিছুই চলবে না। যে কোনো সবজি বানাতে যাও না কেন আলুটা আমাদের কিন্তু মাস্ট, মানে আলুটা লাগেই লাগে। তো সেই কারণে আলুটাকেও কিন্তু খেতে হয়। তো যাই হোক, ওইদিকে একটুখানি দেখে নিলাম যে নুনটা ঠিকমতো হয়েছে কিনা, কারণ এই যে দেখো একটা মশলা করছি, তো এই মশলাটাতে আবার না হলে নুন দিব। তো দেখলাম একটুখানি নুন আর কি লাগবে, একটুখানি কম হয়েছে। তো প্রথমে তেল দিয়েছি, আবারও কিন্তু তেল দেওয়ার পরে এই যে দেখো দুটিখানি পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ বেশি পেঁয়াজ কুচি দিলে কিন্তু লেদর পেদর হয়ে যাবে। আর এই দিকটাতে দেখো ওই পেঁয়াজ কুচি দেওয়ার পর সমস্ত রকমের গুঁড়ো মশলা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর চাট মশলা সমস্ত রকম দিয়ে, এমনকি কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি। তারপর যে আলু মাখাটা মেখে রেখেছিলাম সেই মাখাটা এই যে দেখো ঢেলে দিয়েছি, আর এখন ভালো করে ওই মশলাটার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এরপর এটা হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেওয়ার পালা। তো যাই হোক, এতক্ষণে কিন্তু আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে।
এটা একদম কিন্তু চপের পুর হয়ে গেছে। এটার সাথে যদি ধনে পাতা আর দুটি হচ্ছে ওই যে কাঁচা বাদাম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পাক্কা পুরো চপের পুর হয়ে গেছে। জানো তো আমার কাছে কিন্তু দুটোর মধ্যে একটা জিনিসও ছিল না, সেই জন্য আমি কিন্তু দিইনি। নাহলে এই যে দেখো বেসন তো গুলছেই, তার মধ্যে দুটো তিনটে চপও ভেজে দিতাম, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না দুটোর, তাই কিন্তু দেয়া হয়নি। আর ওই দিকটাতে এখন বেসনটা ঢেলে নিয়েছে, আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখো হালকা করে একটু নুন, তারপর হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। তো এই দিয়েই কিন্তু এই বেসনটাকে ভালোভাবে কিন্তু গুলে নেব। আর এটার মধ্যে আমি খুঁজছিলাম হচ্ছে খাবার সোডা দেওয়ার জন্য, কিন্তু পাচ্ছিলাম না। তো সেই কারণে হাতের কাছে না পাওয়ার কারণে ওই তিনটা জিনিস দিয়ে কিন্তু ভালোভাবে গুলে নিচ্ছি। তো এখন একটু একটু জল দিয়ে কিন্তু গুলবো। আর ভাবলাম প্রথমে একটু একটু জল দিয়ে গুলবো, কিন্তু একবারে যা জল দিয়ে দিয়েছি মানে ওটাই একদম কাফি হয়ে গেছে। প্রত্যেকবারই ভাবি যে একটু একটু জল দিয়ে গুলবো, কিন্তু এই যে দেখো একবারে জল দিয়ে দিয়েছি, পুরো গড়ে গাবান হয়ে গেছে। তো যাই হোক, এই মানে একবারে অনেকটা জল দেওয়ার কারণে কি হয়েছে বলো তো, বেসনগুলো না ওই ডেলা ডেলা যেরকম পাকিয়ে যাওয়ার মতো ওরকম কিন্তু হয়ে গেছে। ওই জন্য বেসনটাকে যখন মাখছি তখন এই যে চকুটে 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 মাখছি, যাতে বেসনের ওই যে ঢিল ঢিল যেরকম থাকে না, তো সেইটা যেমন না থাকে। তো ওই কারণে কিন্তু এই যে দেখো ভালো করে চকুটে চকুটে মাখছি, যাতে বেশ ভালোভাবে কিন্তু বেসনটা গুলা যায়। তো যাই হোক, এই দিকটাতে দেখো বেসনটাকে গুলা হয়ে যাওয়ার পরে ওইটা এক সাইডে রেখে দিয়েছি। আর এই দিকে এই যে দেখো পাউরুটিগুলো কেটে রেখেছিলাম, তো সেই পাউরুটিগুলোর ভিতরে এই যে দেখো চপের মতোই আমি কিন্তু শেপ দিতে কিন্তু চলেছি। প্রথমে যেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো এরকম একটার উপরে নিয়েছি, আর একটার উপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি কিন্তু মাকে ডেকে এনেছি যে মা, আমি একার দ্বারা কিন্তু পাচ্ছি না, আমি তো এতটা কাজ একার দ্বারা করলাম, এবারে তুমি এসো, এগুলোর মধ্যে একটু পুরটা ভরে দাও। তো মা কিন্তু চলে এসছে, আর মা এখন ওইদিকে পুরটা ভরে দিচ্ছে ঠিকভাবে। আর সেই জন্য মা বলল যে তুই তাহলে হচ্ছে কড়াই গরম করে তেলটা কিন্তু বসিয়ে দে, তেলটা গরম হতে একটুখানি সময় লাগবে, ততক্ষণকে কিন্তু আমার পুরো পাউরুটিতে পুর ভরা হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো অনেকটাই তেল কিন্তু আমি কড়াইয়ে ঢেলে দিয়েছি, আর এটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমিও ওইদিকে 2-4টের মতো কিন্তু পাকিয়ে নিয়েছি, কারণ তেলটা গরম হতে একটুখানি সময় লাগবে সেই কারণে। আমার কিন্তু পুরো জোগাড় যন্ত্র হয়ে গেছে, যে দেখো বেসনের গুলা, তারপর হচ্ছে যে দেখো আলুর পুর মাখানো, অতটা পুর করেছিলাম তার মধ্যে সবগুলো রেডি হয়ে গেছে, আর এতটা পুর এখনও কিন্তু বেঁচে গেছে। তো এটার মধ্যে লাস্টে ভাবছি কিন্তু চপও বানিয়ে দিতে পারবো, যদি বেসনের গোলাটা বেড়ে যায় তো তবেই। তো যাই হোক, এদিকে কিন্তু সবগুলো হয়ে গেছে, আর দুটিখানি বাকি আছে, সেগুলো কিন্তু মা করছে। আর এদিকে দেখো আমি কিন্তু এক একটা করে পুর মানে ডুবাচ্ছি ওই বেসনের গোলাতে, তারপর কিন্তু গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পাউরুটিগুলো হয়তো এমনি ছেড়ে দিলে হতো, কিন্তু সেটা অতটাও খেতে ভালো লাগে না, বা ওই যে মানে পাউরুটি ভাজার বা ব্রেড পকোড়া করার যে মানে টেস্ট, সেটা কিন্তু আসতো না। এটার মধ্যে হয়তো কর্নফ্লাওয়ার দিলেও আসতো, কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকে এরকম বেসনের গোলা ডুবিয়েই খেতে বেশি পছন্দ করি, সেই জন্য বড়বাবু বলল যে ওই রকমভাবেই কর। আর এরকম এই পাউরুটি হচ্ছে ব্রেড পকোড়া কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম, প্রায় এখন থেকে 5-6 বছর আগেকার কথা, তখন এগুলো এক একটা ব্রেড পকোড়ার দাম নিত প্রায় 6 টাকার মতো। এখন তো সেটা মনে হয় 12 টাকা হয়ে গেছে, কারণ 6 বছরের ডিফারেন্স মানে অনেকটাই বেশি। তো যাই হোক, এখন সেটা 12 টাকা হয়ে গেছে। আর এই যে দেখো আমি আজকে ঘরে বানাচ্ছি, এটাও যদি রাস্তা ধারে বিক্রি করা যায় এটাও কিন্তু 12 টাকার থেকে কম কিছু হবে না, কারণ খেতে এতটাই টেস্টি হয়েছিল। তো দুটো দুটো করেই দিচ্ছি, কারণ মানে তেলটা আর কড়াইটার তুলনায় দুটো দুটো করে দিলে আর কি বেশি একটু ভালো করে ভাজা হবে, ওই জন্য দুটো দুটো করেই দিচ্ছি। প্রথমে একটা করে গোল আর একটা করে হচ্ছে 3 কোণে বা 4 কোণে যেটাই বলো না কেন। তো সেরকমই কি হয়েছে বলো তো, মানে আরেকটা মানে একটা তো সাদা পাউরুটি রয়েছে, আর একটা যে বাউন পাউরুটি রয়েছে ওইটা হয়েছে কি বলো তো, ওইটা হচ্ছে যেহেতু একদম টাটকা আর খুবই নরম, তো সেই কারণে না পুরোটাই দমড়ে গেছে, আর দমড়ে যাওয়ার কারণে বেশ ওই 4-5টার মতো ভালো বেরিয়েছে, আর লাস্টেরগুলো না এরকম একদম দমড়ানো। তো সেই জন্য মা কী করেছে, এক সাইডটার দিকে ওরকম আলুর পুর লাগাচ্ছিল, আর এক সাইডটা ধরে এরকম পাল্টে দিচ্ছিল, ওই জন্য কিন্তু এরকম হয়ে গেছে। আর এদিকে এখন গরম গরম হয়ে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে গরম গরম কেটে একদম সার্ভ করা যাক, যাতে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখনও অবধি যারা আমার সাথে আছো, এত দূর পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো গরম গরম হয়ে গেছে, আর এখন সস লাগিয়ে বেশ ভালো পরিবেশন করা হয়েছে, আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, আজকে রাতে হয়েছিল ওই যে আলুর পুরটা একটু বেঁচে গিয়েছিল ওইটা, আর এই যে আর একটু আর কি আলু সিদ্ধ ছিল, তো সিদ্ধ আলু দিয়েই কিন্তু এই যে আলুর তরকারি
তরকারি করে দিয়েছিল মা শর্টকাটে। আজকে আর বেশি কিছু ঝামেলা করেনি, যেহেতু একটুখানি আগে ব্রেড পকোড়া খাওয়া হয়েছে, বেশ কারো একটা খিদে নেই। তো চলো আজকে আসি, দেখা হবে কাল।